বর্ন ক্রিমিনাল মনোজিৎ ধর্ষণের আগে অনেক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মনোজিতের। ল কলেজে এক ছাত্রীর বিস্ফোরক অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। এনকেটিভি বাংলার প্রতিনিধিকে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালো ল কলেজের আরো এক নির্যাতিতা। তখন ফার্স্ট ইয়ারের ব্যাচ, নতুন সবে অ্যাডমিট হয়েছিলাম। তো আমাদের ফার্স্ট ইয়ারদের জন্যই সেটা অ্যারেঞ্জ করা হচ্ছে, তো আমরা ওটার মধ্যে যেতে পারলে পরে ভালো হয়। কত সাল এটা? 2023 সাল অক্টোবর মাস। কেন কি পিকনিকটা আদেও কলেজের থেকে অ্যারেঞ্জ হয়নি, কলেজ অথরিটিস সেগুলো মানে ইনফর্মও করা হয়নি তাদেরকে, তো আমাদেরকে এই মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া হয়। সেটা প্রথম। বজবজের একটি লজের মধ্যে সেই পার্টিকুলার পিকনিকটা অ্যারেঞ্জ করানো হয়। আর সেটি একটি টিএমসিটি ইউনিটের আন্ডারে লজটি ছিল। নিচে একটা মস্ত বড় গার্ডেন, লজের স্ট্রাকচারটা বলে দিচ্ছি। ঢুকলে পরে নিচে একটা মস্ত বড় গার্ডেন, সেটার মধ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে টেবিলের মধ্যে করে দেওয়া হয়েছিল। মদ থর আমরা ওখানে গিয়ে রাখা অলরেডি দেখি, যেটার ব্যাপারে আমাদের আগে কোনো ধান ধারণা ছিল না। যদি মদ বা হার্ড ড্রিঙ্কস ইনভলভের ব্যাপারে আমরা জানতাম তাহলে অবশ্যই অনেকজনই ইনক্লুডিং মাই সেলফ তাহলে দ্বিতীয়বার ভাবতাম। আমাদের সিনিয়রদের নির্দেশে যে ছেলেরা আলাদা রুমে থাকবে, মেয়েরা আলাদা রুমে থাকবে, যেটা স্বাভাবিক। কিন্তু ছেলেদের রুমের মধ্যে যে জানলাটা ছিল সেটার একটা ক্র্যাক ছিল জানলাটার মধ্যে, সেটার জন্য এসির হাওয়া ওই গরমের মধ্যে বারে বারে বেরিয়ে যাচ্ছে, রুমটা ঠান্ডা হতে পারছিল না কিছুতে। সেটির জন্যই ওই রুম থেকে যারা যারা ছিল তাদেরকে সেগ্রিগেট করে আমাদের রুমের মধ্যে নিয়ে আসা হয়, যে মেয়েদের রুমটার মধ্যে যারা ছিল। তো সবাই এক রুমের মধ্যে বসে, সেটার ফলে অন্য রুমটা পুরোপুরি খালি থাকে। যখন থেকে আমরা গেছিলাম তখন থেকে অন্য রুমটা খালি। 5-7 মিনিট হার্ডলি কথা বলি বাবার সাথে। তারপর আমি যখন ফোনটা রেখে দিই, ফোনটা রেখে আমি যখন ঘুরি, তখন আমি দেখতে পাচ্ছি যে মনোজিৎ উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আর ও পিছন থেকে ঢুকে, ওকে দেখেই বোঝা যাচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজ দেখে, চোখ মুখ দেখে যে ও যথেষ্টই ড্রাঙ্ক আছে। তো ও অন্যদিক থেকে দরজাটা বন্ধ করে ছিটকিনি মেরে দেয়। আর আমি তখন তাকে বলিও যে দাদা ছিটকিনিটা মেরো না, আমি বাইরে যাব। কিন্তু সে কোনোভাবেই কোনো কথা শোনে না, উল্টো অ্যাগ্রেসিভলি একটা হেসে আমার দিকে তাকিয়ে বলে যে যাবি তো বাইরে তখন, যখন আমি তোকে যেতে দেবো। চুপচাপ এখানে যা করতে চাইছি কর, আর যা বলতে চাইছি সেটা শোন। এই কথাটাই বলতে বলতে তিনি ওরকম লাল নেশাখোর চোখ নিয়ে একটা আমার দিকে শার্টের বোতাম খুলতে খুলতে আগাতে থাকেন। আমি তখনই এটা বুঝতে পারি যে কি হতে চলেছে। যেরকম যে কোনো মেয়েই একটা গাট ইনস্টিংক্ট তার হয়ে যাবে যে অন্য মানুষটার ইন্টেনশন কি। আমারও হয়ে গেছিল ম্যাম, আমি যার জন্য ওই রুমটার থেকে বেরোতে চেষ্টা করেছিলাম, বারংবার চেষ্টা করেছিলাম। কিন্তু যখন মনোজিৎ ওটা সামলে উঠতে পারে না, তখন ঠাস করে গলের মধ্যে একটা থাপ্পড় মেলে চুলে মুঠি ধরে টানতে টানতেও আমাকে ব্যালকনিতে নিয়ে যায়। ব্যালকনিতে নিয়ে যাওয়ার পরপরই ওর প্রথম জিনিস হচ্ছে ফোনটাকে হাতের থেকে ছুঁড়ে ফেলে দেয়। প্রথমে ছিনিয়ে নেয়, তারপরে ফোনটাকে হাতের থেকে ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দেয় বলতে মাটিতে ফেলে দেয়। ফোনটাকে সুইচ অফ হয়ে যায়, সেটার জন্য ফোনের স্ক্রিনও ক্র্যাক হয়ে যায়। তখন সে ধস্তাধস্তি করে অনেকক্ষণ ধরে চুলের মুঠি টানতে টানতে আমাকে কামড়ানো, বিভিন্ন আমার মানে যৌন অঙ্গের সামনে, আমার বুকের সামনে, আমার পায়ের সামনে অনেকভাবে কামড়াতে থাকে, কানের মধ্যে কামড়াতে থাকে। আমি অনেকবার চিল্লাতে চিল্লাতে তাকে বলছিলাম যে দাদা আমাকে ছেড়ে দাও। তখনই সে আমাকে বলে যে তোর মতন হট মেয়েও যদি আমাকে গালা ডাকে তাহলে কোথায় যাব আমি বল। আর তারপরে সে আমাকে বলতে থাকে, অনেকগুলো কথাই বলতে থাকে যে তার নাকি, আমি তখন জানতাম না যে সে কোথাকার বাসিন্দা, তার ব্যক্তিগত জীবনের মধ্যে কে আছে। কিন্তু আমাকে বলে যে আমার 7 বছরের একটা সম্পর্ক যেই মেয়েটা আছে সেই মেয়েটির নাম নেন। তারপরে আমাকে এটাও বলে যে ওই মেয়েটির সাথে তিনি যা যা করতে চাননি 7 বছরের মধ্যে, বা তার মন ইচ্ছা জাগেনি 7 বছরের মধ্যে সেই মেয়েটির সাথে করার জন্য, কিন্তু ওনার আমার সাথে করার সেইগুলো ইচ্ছা প্রথম দিন থেকে কলেজের অ্যাডমিশন থেকে নাকি আছে। এতদিনে সে নাকি আমাকে জাস্ট হাতে পেতে পেরেছে। আচ্ছা, তারপর? এবার তারপরে আমি তাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকি যে দাদা আমাকে যেতে দাও, অনেকবার বারংবার বলতে থাকি সেটা। সে হাসতে হাসতে তখন বলে যে মোর ফর মি, আরো চিল্লা।
আর তখন আমি বুঝতে পারি যে অন্য রুমের মধ্যে আমি যখন এসছিলাম ওই খালি রুমটার মধ্যে কথা বলতে, সেই সময় যে স্পিকারের সাউন্ডটা ছিল অন্য রুমের মধ্যে যেটা বাজছিল, মনোজিৎ ওই রুমটায় ঢোকার আগে স্পিকারের সাউন্ডটাকে ম্যাক্সিমাম ভলিউমে বাড়িয়ে এসছে। কমপ্লেন অবশ্যই ম্যাম করতে গেছি, কেন কি যে কোনো মেয়ের এরকম টাইপের শ্লীলতা হানি হলে পরে সে অবশ্যই একটা রাগের মাথায় কমপ্লেন করতে যাবে। আর আমি স্পেশালি জানতে পেরেছিলাম কিন্তু পরে যে 2012 থেকে 2022-23 পর্যন্ত তার নামে কসবা থানায়, যেই থানায় আমি কমপ্লেন করতে ইচ্ছুক ছিলাম, সেই থানায় কম কমপ্লেন হয়নি। কিন্তু আমাকে অনেকজন তাদেরই মনোজিতের সাথে যে ব্যাচমেট, যারা এক্স ব্যাচমেট যারা পড়ে এসছে, তাদের মধ্যে কয়েকজন আমার ওই কলেজ থেকে চেনা জানা ছিল। ওনাদেরকে আমি যখন রাত্রেবেলা ফোন করি সেই দিন বাড়িতে এত কিছু হয়ে যাওয়ার পর, আমি জিজ্ঞেস করি যে দাদা আমি জিডি করতে চাই, ওরা আমাকে একটা কথা বললো যে দেখ আমরা সবাই তোর সাথে জিডি করতে আমরা সম্বল দিতে পারি, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মনোজিতের নামে কসবা থানায় জিডি করা কিন্তু তার মানে হচ্ছে সে যাবে, চা বিস্কুট খাবে, 10 মিনিট কথাবার্তা বলবে, নিজের নামটা সরাবে, জিডি কপির থেকে চলে আসবে বাইরে। না, আমি কোনো কমপ্লেন করিনি। আমার বোনকে, যেই স্কুলের মধ্যে পড়ে, তোর বোনকে ধর বাবা কখনো আনতে যাচ্ছে গাড়িতে করে বা বাইকে করে, ধরে নেওয়া যাক উল্টো দিক থেকে একটা ট্রাক এসে তোর বাবাকে থেতলে চলে গেল, মানে অনাথ হওয়ার জন্য কিন্তু রেডি থাকিস। আচ্ছা, বুঝতে পেরেছি। এই জন্য তুমি কোনোভাবে কমপ্লেন করোনি? পাইনি ম্যাম, সাহস পাইনি। তখন ফার্স্ট ইয়ারে ব্যাচ, নতুন সবে অ্যাডমিট হয়েছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, যে অভিযোগ এতক্ষণ আমরা শুনলাম, বিস্ফোরক অভিযোগ করছেন ল কলেজেরই এক ছাত্রী, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এর আগেও একাধিকবার এই ধরনের ধর্ষণের চেষ্টা করেছে মনোজিৎ, এবং রীতিমতো একটা নোংরা পরিবেশ রীতিমতো তৈরি করে রেখেছে গোটা কলেজ জুড়ে। একদমই, দেখো যেটা দেখা যাচ্ছে যে অভিযোগকারিনীর সঙ্গে আমি কথা বলেছিলাম, সেখান থেকে মূলত যে বিষয়টা স্পষ্ট যে মনোজিতের শিকার কিন্তু এই বর্তমানে যে নির্যাতিতা সে কিন্তু প্রথম নয়। এর আগেও একাধিক মেয়েকে সে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বিশেষত তাদেরকে এই নির্যাতনের শিকার নিয়ে করেছে। এমনকি কলেজে যখন কোনো ছাত্রী ঢুকতো তখনই কিন্তু তাকে টার্গেট করে ফেলতো এবং সেই টার্গেট অনুযায়ী তাকে নিজের শিকার বানাতো এই অভিযুক্ত মনোজিৎ। এবং এর আগেও দেখা যাচ্ছে যে পিকনিকে গিয়ে, যে পিকনিক সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ কিন্তু একদমই অবহিত ছিল না, সেই পিকনিক সংক্রান্ত বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে বলা হয় যে সেই পিকনিকে তাকে ইনভাইট করা হয়, প্রত্যেকটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে ইনভাইট করা হয়, যেখানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা জানতো যে সেটা কলেজের পিকনিক, কিন্তু কলেজের কোনো অস্তিত্বই সেখানে ছিল না। পুরোটাই যে মনোজিতের নিজের তৈরি করা বা নিজের অ্যারেঞ্জ করা পিকনিক, সেটা কিন্তু একদম স্পষ্ট এই নির্যাতিতার কথা থেকে। এবং সে কিন্তু কার্যত ভয় পেয়েছিল, কারণ মনোজিতের হাতে যখন সে নির্যাতনের শিকার হয়, যখন সে কোনো ক্রমে নিজেকে বাঁচাতে পারে, তখন সে যখন তার অন্যান্য সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে, তারাও কিন্তু এই মনোজিতের ইনফ্লুয়েন্সিয়াল বিষয়টিকেই কিন্তু সামনে আনে। অর্থাৎ মনোজিৎ যে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, প্রভাবশালী ছিল, সেটা এই নির্যাতিতা যে অভিযোগ করছেন তার বয়ান থেকেও কিন্তু স্পষ্ট। কারণ তাকে যখন নির্যাতন করা হয় তখন কিন্তু মনোজিৎ বারবার বলে সে কালীঘাটের ছেলে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়গুলো কিন্তু সে দাবি করে। শুধুমাত্র তাই নয়, তার একটি 7 থেকে 8 বছরের সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে সে যা পায়নি বা পেতে পারেনি সেইগুলো কিন্তু অন্যান্য মেয়েদের ওপর দিয়ে চালাতে চায়, এমনটাও কিন্তু সে নির্যাতনের সময় স্বীকার করে। অর্থাৎ কতটা ভয়ঙ্কর একটা স্বীকারোক্তি, বুঝতেই পারছো। সেই জায়গা থেকে দেখতে গেলে দীপর্ণা, যে এইরকম একজন মহিলা যে নিজের মুখে স্বীকার করছে, নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, এবং সে যে কতটা ভীত, এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত, যার কারণে সে নিজের পরিচয় রিভিল করতে চায় না, কারণ সে জানে যে হয়তো পরবর্তীকালে তার উপর কোনো রকম হামলা হতে পারে। অর্থাৎ এই মনোজিতের যে প্রভাব, যে বিস্তার লাভ করেছে। তুমি সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে সঞ্চারী রয়েছি, সঙ্গে থাকো তুমি। মনোজিতের গতিবিধিতে চাঞ্চল্যকর তথ্য এবং গ্রেফতারির 1 ঘন্টা আগে ফান্ড রোডে ছিল মনোজিতের সঙ্গে ছিল আরো আরেক অভিযুক্ত জায়েদ।
কোন প্রভাবশালীর সঙ্গে কি দেখা করতে গিয়েছিল মনোজিৎ, উঠছে সেই প্রশ্ন। কারণ মনোজিতের গতিবিধিতে এবার চাঞ্চল্যকর তথ্য আসছে সামনে। গ্রেফতারির 1 ঘন্টা আগে ফার্ন রোডে ছিল মনোজিৎ এবং মনোজিতের সঙ্গে ছিল আরেক অভিযুক্ত জয়ব। গ্রেফতারির 1 ঘন্টা আগে কেন ফার্ন রোডে ছিল মনোজিৎ? কোন প্রভাবশালীর সঙ্গে কি দেখা করতে গিয়েছিল মনোজিৎ? 26শে জুন সন্ধ্যে 7:30টায় গ্রেফতার করা হয় মনোজিৎ এবং তার আগে 6:30 নাগাদ ফার্ন রোডে ছিল মনোজিৎ এবং জেড। মনোজিতের টাওয়ার লোকেশন ট্রেস করে এমনটাই তথ্য। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, মনোজিতের গতিবিধিতে এবার উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য এবং 1 ঘন্টা গ্রেফতার, যে সময় মনোজিৎ গ্রেফতার হয় তার ঠিক 1 ঘন্টা আগে ফার্ন রোডে মনোজিৎ ছিল এবং তার সঙ্গে আরেক অভিযুক্ত জায়েব সেখানে ছিল। এবং সেখানে কেন মনোজিৎ ছিল এবং কোন প্রভাবশালীর সঙ্গে কি আদতেও তার দেখা করার কথা ছিল সেখানে, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আর কি তথ্য উঠে আসছে? বিউ, শোনা যাচ্ছে আমার কথা? আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। আমি যোগাযোগ করার চেষ্টা করছি বিউয়ের সঙ্গে, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে রাখি যে মনোজিতের গতিবিধিতে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারির 1 ঘন্টা আগে ফার্ন রোডে ছিল মনোজিৎ এবং মনোজিতের সঙ্গে ছিল আরো এক অভিযুক্ত জায়েব। গ্রেফতারির 1 ঘন্টা আগে কেন ফার্ন রোডে ছিল মনোজিৎ? কোন প্রভাবশালীর সঙ্গে কি দেখা করতে গিয়েছিল তারা? 26শে জুন সন্ধ্যে 7:30টায় গ্রেফতার হয় মনোজিৎ। ঠিক তার আগে 6:30 নাগাদ ফার্ন রোডে ছিল মনোজিৎ এবং জায়েব। মনোজিতের টাওয়ার লোকেশন ট্রেস করে এমনটাই তথ্য এবং 3 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা তদন্তকারীদের।